যেটাকে আমরা অন্তর্বাস বলি সেটা কি ড্রেস বলে? অন্তর্বাসটা তো অন্তর্বাসী, তাই না? যেটাকে ঢাকলো না, যেটা অন্তরে থাকার কথা সেটা অন্তরের মধ্যেই থাক না কেন, কিন্তু অন্তর্বাসটা যখন বাহ্যিকভাবে এসে যাবে তখন তো বাবু প্রশ্ন উঠবে। তুমি অন্তর্বাস বলে তুমি থাকতেই পারো, কিন্তু তুমি তোমার পরিবেশের মধ্যে তোমার বাড়ির মধ্যেই থাকতে পারো, কিন্তু তুমি যখন ওপেন প্ল্যাটফর্মে থাকছো তো অন্তর্বাসটা কোন অ্যাঙ্গেল থেকে পোশাক হয় সেটারও ব্যাখ্যা তো দরকার। হ্যাঁ, পোশাকের স্বাধীনতা আছে, কিন্তু তোমাকে উলঙ্গ হয়ে থাকার স্বাধীনতা তো নেই। কর্পোরেশনের নোংরা সাফাই, সত্যি সত্যি তো আমি কর্পোরেশনের নোংরাই সাফাই করতে শুরু করেছি, কারণ কর্পোরেশনটা নট অনলি কলকাতা, এই কর্পোরেশনটা হচ্ছে আমার অল ওভার ইন্ডিয়ার জন্য, এবং সেই কর্পোরেশনের মধ্যেই এই কিছু জঙ্গলি ঢুকে গিয়েছে আর কি। এই জঙ্গলিদের মধ্যে যিনি মন্তব্য করেছেন উনিও একজন পড়ে যাচ্ছেন, আর সেই সেই জঙ্গল থেকে এই ধরনের জঞ্জাল সাফাই করতে গেলে এই রকম দুজন একজন কর্পোরেশনের মেম্বার তো দরকার। তো সেই হিসাবে কর্পোরেশনের সঙ্গে যদি কম্পেয়ার করে থাকে ওতে আমার কিছু বোঝা যায় না। ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে বারংবার করে অভিযোগ করছেন অ্যাডভোকেট সঙ্গীতা জানা। আচ্ছা, আমরা চলে এসেছি তার কাছে, সরাসরি কথা বলে নেবো আপনার সাথে। এই যে আপনি বারংবার কেন ডিজিটাল ক্রিয়েটরদের আক্রমণ করছেন, হঠাৎ করে কেন? বারংবার তো করছি না, সবে তো করা শুরু করলাম। আর ডিজিটাল ক্রিয়েটরদের এমন তো না যে আমি 2 বছর আগে করেছি আবার 2 বছর পরে করছি, এরকম ব্যাপার তো নয়। করতে শুরু করেছি, কাজটা করতে শুরু করেছি, এবং সেটা করতে গিয়ে যাদের নাম পাচ্ছি বা যাদেরকে আমার মনে হচ্ছে এদের করা উচিত তাদেরকে নিয়েই করছি। তো কেন করছি সেটা হচ্ছে নিজের সোসাইটি, নিজের সমাজকে, নিজের দেশকে পরিচ্ছন্ন করার জন্য। কারণ যে মেসেজটা আমরা নিজেরা পাচ্ছি, আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে পাচ্ছি, ওভারঅল ইন্ডিয়া থেকে পাচ্ছি, শুধু তাই না ইন্ডিয়ার বাইরে থেকেও পাচ্ছি। তো কিছু এই ছাপড়িওয়ালা মানুষদের জন্য আমি বা অনেকেই যারা মনে মনে ভাবছেন কিন্তু কাজটা করতে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যও বলছি, যারা আমরা ভাবছি যেটা ঠিক হচ্ছে না, তো আমরা আমাদের দেশকে এতটাও নিচু হতে দিতে আমরা পারবো না। আর সেই না পারার উদ্দেশ্যেই এই কাজে নামা। আচ্ছা, আমি দেখছি আপনি বারংবার পোশাক নিয়ে মন্তব্য করছেন, কিন্তু কোথাও গিয়ে কি ব্যক্তি স্বাধীনতাকে লঙ্ঘন করছে না? কিভাবে মানুষ জীবনযাপন করবে বা কি ছবি পড়বে বা কি ড্রেস করবে সেটা তো তার ব্যক্তিগত মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কোথাও এরকম মেনশন হয়নি যে পোশাক নিয়ে প্রবলেম হচ্ছে। পোশাক নিয়ে প্রবলেম হচ্ছে না, কিন্তু হচ্ছে পোশাকের প্রেজেন্টেশন নিয়ে প্রবলেম হচ্ছে। এইবার পোশাক বলতে আমরা কি বুঝি? আমরা ড্রেস বলতে একটা কি বুঝি, যে ড্রেসটা যদি ড্রেসই হয় তাহলে সেখানে কোনো মন্তব্য নেই, কিন্তু যেটাকে আমরা অন্তর্বাস বলি সেটা কি ড্রেস বলে? অন্তর্বাসটা তো অন্তর্বাসী, তাই না? যেটাকে ঢাকলো না, যেটা অন্তরে থাকার কথা সেটা অন্তরের মধ্যেই থাক না কেন, কিন্তু অন্তর্বাসটা যখন বাহ্যিকভাবে এসে যাবে তখন তো বাবু প্রশ্ন উঠবে। তুমি অন্তর্বাস বলে তুমি থাকতেই পারো, কিন্তু তুমি তোমার পরিবেশের মধ্যে তোমার বাড়ির মধ্যেই থাকতে পারো, কিন্তু তুমি যখন ওপেন প্ল্যাটফর্মে থাকছো তো অন্তর্বাসটা কোন অ্যাঙ্গেল থেকে পোশাক হয় সেটারও ব্যাখ্যা তো দরকার। হ্যাঁ, পোশাকের স্বাধীনতা আছে, কিন্তু তোমাকে উলঙ্গ হয়ে থাকার স্বাধীনতা তো নেই, তাই না? তুমি উলঙ্গ হয়ে যদি থাকবে, তুমি জঙ্গলে যাও, জঙ্গলে থাকার জন্য তোমার সেই স্বাধীনতা আছে, কিন্তু তোমাকে যদি মনে হয় আমি 95% আমি উলঙ্গ থাকবার, বাকি 5% পোশাক দেখানোর জন্য কিছু একটা দেখাবো, সেটা হতে পারে ব্রা, হতে পারে স্যানিটারি ন্যাপকিন, হতে পারে কন্ডোম, এগুলো যদি পোশাক হয় তাহলে আমাকে দেখাতে হবে যে কোথায় আছে যে এইগুলো পোশাকের মধ্যে পড়ে, তাহলে কোনো মন্তব্য করব না। তার আগে দেখাক যে এগুলো পোশাকের মধ্যে পড়ে, আর এই পোশাকেরই অবজেকশন। বেসিক্যালি যেটাকে পোশাক বলে, সে ছোট পোশাক কি বড় পোশাক সেটা নিয়ে কোথাও কোনো মন্তব্য নেই, কারণ পোশাক তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। সে কিভাবে কি পোশাক পরবে না পরবে সেটাও তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে, কিন্তু তুমি কোন পোশাকে কিভাবে রিপ্রেজেন্ট করছো সেটাই অবজেকশন আছে। সমালোচকরা আপনাকে বলছে যে আপনি কেস পান না বলে এই ধরনের বিষয়গুলো নিয়ে শোরগোল করছেন, কিভাবে? সেটা তো অবশ্যই, আমি কেস পাই না বলেই তো একটা বড় কেস নিয়ে নেমেছি, কারণ এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। যারা এই কথাগুলো বলছে তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, যেটা কত বড় মাপের একটা লিগাল কেস হচ্ছে বা হতে চলেছে। তো তাদের ওকালতি বা তাদের ল ডিপার্টমেন্ট সম্পর্কে কাণ্ডজ্ঞানটাও অনেক বেশি, তাই তারা ভাবছে যে কেস নেই বলে তাই এটা যে কত বড় আকারের একটা লিগাল কেস সেই জ্ঞানটা আগে তারা নিক, আর তারপরে তাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি বলেই না তারা আজকে এই লেভেলের ক্রিয়েটার। আর তাদের যদি আমাদের মতন এই অশিক্ষিতদের মতো শিক্ষাগত যোগ্যতা হতো তাহলে তাদের ক্রিয়েশনটাও ভালো রকম হতো, তাদের
রাস্তায় নেমে প্রতিবাদ করতে হতো না। রাস্তায় নেমে প্রতিবাদ করতে হচ্ছে মানেই তাদের শিক্ষাগত যোগ্যতা তেমন লেভেলের অনেকটাই বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতা কম, তো আমরা ভাই শিক্ষাগত যোগ্যতার প্রমাণ দিতে চাই না, কাজে নেমেছি, কাজ করব। আচ্ছা, লাইভে এসে স্যান্ডি সাহা আপনাকে আক্রমণ করে বলছেন কর্পোরেশনের জঙ্গল পরিষ্কার করার লোকের সঙ্গে তুলনা করেছেন এবং আপনাকে বলতে আমি লজ্জিত হচ্ছে যে গুঙ্গিতা বলে সম্বোধন করেছেন। এ বিষয়ে কি বলবেন? গুঙ্গিতা নামটাকে না আমি অ্যাকসেপ্ট করেছি, কারণ কি না ও তো কমেডিয়ান, মানে কমেডি করে, তো কমেডির মধ্যে থেকে ও আমাকে একটা মানে ও একজন যেহেতু খুব বড় মাপের ক্রিয়েটার, একজন সেলিব্রিটি এবং বুদ্ধিজীবীদের মধ্যেই পড়ে এবং উনি অনেক বড় বড় মানুষের সঙ্গে চলাচল করেন, সেই অর্থে দেখতে গেলে একটা খুব বড় মাপের একজন মানুষ, এবং সেই রকম একটা মানুষের কাছ থেকে একটা নামকরণ পাওয়াটা না আমার কাছে মনে হয় এটা আমার লাইফের একটা বিগ অ্যাচিভমেন্ট। কারণ আমি লাইফে কিচ্ছু করতে পারিনি, 2 টাকার উকিল বা যাই হোক, আমি আদৌ উকিল কিনা সেটাও একটা প্রশ্নের মুখোমুখি আছে। তো সেই জায়গা থেকে এই নামকরণটাকে না আমি কোথাও একটা অ্যাকসেপ্ট করলাম যে হ্যাঁ ঠিক আছে বাবা, একটা কিছু তো জীবনে অ্যাচিভ করলাম, তো এটা আমি আমার অ্যাচিভমেন্টের মধ্যে নিলাম। আর বাদ বাকি থাকলো কর্পোরেশনের নোংরা সাফাই, সত্যি সত্যি তো আমি কর্পোরেশনের নোংরাই সাফাই করতে শুরু করেছি, কারণ কর্পোরেশনটা নট অনলি কলকাতা, এই কর্পোরেশনটা হচ্ছে আমার অল ওভার ইন্ডিয়ার জন্য, এবং সেই কর্পোরেশনের মধ্যেই এই কিছু জঙ্গলি ঢুকে গিয়েছে আর কি। এই জঙ্গলিদের মধ্যে যিনি মন্তব্য করেছেন উনিও একজন পড়ে যাচ্ছেন, আর সেই সেই জঙ্গল থেকে এই ধরনের জঞ্জাল সাফাই করতে গেলে এই রকম একজন কর্পোরেশনের মেম্বার তো দরকার। তো সেই হিসাবে কর্পোরেশনের সঙ্গে যদি কম্পেয়ার করে থাকে ওতে আমার কিছু বয়ে যায় না। আচ্ছা, স্যান্ডি সাহা, রাশিয়ান ভাবি, এরা তো অনেক আগে থেকে এই সমস্ত কাজ করে আসছিল, হঠাৎ করে আপনি আবার এখন থেকে তাদের বিরুদ্ধে আক্রমণ করছেন কেন? হঠাৎ করে নয়, ব্যাপারটা হচ্ছে ওরা হ্যাঁ অনেক আগে থেকে তখন প্রতিবাদ করেনি বলে এখন কেউ প্রতিবাদ করবে না, এটা তো কোনো ইতিহাসে লেখা নেই যে কোনো একটা সময় কিছু প্রতিবাদ হয়নি বলে আজকে সেটা হবে না, এমন তো কোনো ইতিহাসে নেই। বা কেউ এতদিন প্রতিবাদ করেনি বলে কেউ করবে না, এটাও তো কোথাও নেই। তো যখন শুরু হয়েছে তখন সেখান থেকে যেখান থেকে শুরু করার বা যেখান থেকে দেখা সেটা দেখা হচ্ছে, মানে আগে হয়নি বলে এখন হবে না, বা এখন হচ্ছে না বলে ভবিষ্যতে হবে না, এরকম তো কোনো ব্যাপার ট্যাপার নেই। তো এখন যখন হচ্ছে তো এখন যেটা নিয়ে হওয়া উচিত বা যাদের নিয়ে হওয়া উচিত তাদের নিয়ে হবে, তার মধ্যে কে কোন ভাবি আর কে কোন সাহা ওটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে এই ক্ষেত্রে যদি যে বা যারা এই ধরনের কাজকর্ম করছে আমার কাছে সবাই একই দৃষ্টিভঙ্গি দিয়ে আমি দেখবো। স্যান্ডি সাহা যে সমস্ত ব্রা বলুন বা অন্তর্বাস কন্ডম করে যে সমস্ত ভিডিও পোস্ট করে বাচ্চাদের উপর এফেক্ট করতে পারে বলে, বাচ্চাদের এফেক্ট কি? বাচ্চা বড় বুড়ি এ নিয়ে কি ওদের কোনো মাথা ব্যথা আছে? ওদের তো কোনো মাথা ব্যথা নেই, ওদের একটাই মাথা ব্যথা, বাবু আমি যা কিছুই করি না কেন শুধু ওই উলঙ্গটা থাকতে পারবো না, উলঙ্গটা থাকলে একেবারেই ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তো কোনো একটা কিছু দিয়ে ঢেকে আমাকে কোনো রকম একটা কিছু অঙ্গভঙ্গি দেখাতে হবে, সেই জয় জয় মা দিয়ে শুরু হবে, এবার সেটা কোনো একটা কিছু তো করতে হবে, কারণ আমাকে দেখতে হবে আমি কি করলাম না করলাম সেটা বড় কথা না, কতগুলো খিস্তি খেলাম না খেলাম সেটা বড় কথা না, কি আমার প্রশংসা করলো না করলো সেটাও আমার বড় কথা না, আমার ভিউজটা ঠিকঠাক হচ্ছে কিনা। এবার মানুষজন কি হচ্ছে কি যে প্রশংসনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবে সেও দেখবে, যে গালাগালি দেওয়ার জন্য দেখবে সেও তো দেখবে, মানে আর যে কোনো দিকেই নেই, মানে ভালো করলো আবার কেউ যা করছে সে তার নিজের জন্য করছে, মানে এইরকমও একটা সেকশন আছে তারাও দেখবে। মোদ্দা কথা হলো সবাই মিলে দেখছে বলেই এই স্যান্ডি সাহাদের তৈরি হচ্ছে। তো ঘটনা হচ্ছে কন্ডোম, পোশাক, স্যানিটারি ন্যাপকিন, পোশাক মেনে নিতে হবে, কারণ আমাদের কনস্টিটিউশন বলে দিয়েছে আমাদের পোশাকের স্বাধীনতা আছে, স্বাধীনতা মেনে নিতে হবে। এখন ওনাদের স্বাধীনতা নিয়ে নাচন কোদন করুন, এবার আমরা যখন পথে নেমেছি এবার আমরাও একটু কনস্টিটিউশন দেখাবো যে কোথায় তোমাদের আছে, যে কন্ডোম একটা পোশাকের মধ্যে পড়ে, স্যানিটারি ন্যাপকিন একটা পোশাকের মধ্যে পড়ে, তোমাদেরকে তো দেখাতে হবে। স্যান্ডি সাহা লাইভে বলছেন যে এই কেস করার পর তিনি আরও বেশি করে এগুলো পড়বেন। হ্যাঁ পড়ুন না কেন, উনি পড়ুন না কেন, ওনার পড়াতে কোনো আপত্তি নেই, উনি কিছু না পড়েও চলুন না কেন তাতেও কোনো আপত্তি নেই। ব্যক্তিগত লাইফে উনি কি করবেন না করবেন অ্যাবসলিউটলি তার ব্যাপার, কিন্তু এই মিডিয়াকে লক্ষ্য করে বা এই মিডিয়ার মধ্যে দিয়ে উনি করতে পারবেন না করতে, কারণ কি না ওনাদের কাছে হয়তো ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছে, কারণ একা সঙ্গীতা এখন দাঁড়িয়ে আছে, কিন্তু এই একা সঙ্গীতার পিছনে কত সঙ্গীতা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ওনারা বুঝতেও পারছেন না, মানে এই বিষয়টা যে কোন দিকে যেতে চলেছে সেটা আমি মনে করি দিনে দিনে নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনি বারবার করে বলছেন আপনি
আপনি সমাজ গড়ার কাজ করছেন, তাই তো? কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করে উপার্জন করছেন সেটা কি কোনোভাবে অপমান করা হচ্ছে, বা নতুন প্রজন্ম কি একটা পথ আর পাবে না বলে মনে করছে? না না, কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো অপমান না। কন্টেন্ট ক্রিয়েটার যদি 90 মানে 100%ই কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ঘটনা হচ্ছে তাদেরকে নিয়েই মন্তব্য করা হচ্ছে যে 10% ছাপড়িওয়ালা, সে মেয়ে হোক, মহিলা হোক, ছেলে হোক বা থার্ড জেন্ডার হোক, যাই হোক না কেন, যারা ছাপড়িওয়ালা কন্টেন্ট ক্রিয়েটার, যারা নোংরা কন্টেন্ট করছে, যারা সমাজে একটা খারাপ মেসেজ দিচ্ছে, তো তাদেরকে নিয়েই বিষয়টা, এখানে বাকিদের নিয়ে তো নয়। এবং হতেই তো পারে আমাদের এখন দেশের যা পরিস্থিতি, যতই পড়াশুনো করো না কেন, সেসব অবধি গিয়ে সেই তোমাকে সন্ধ্যের পরে হয়তো ঘুগনি বিক্রি করতে হবে, ঝালমুড়ি বিক্রি করতে হবে, এটার তো আর কোনো অন্য কোনো দিক তো দেখা যাচ্ছে না। তো সেই যাই হোক, আমাদের দেশে যেহেতু চাকরির বিষয়টা খুবই খারাপ, তলানিতে গিয়ে ঠেকেছে, সেখানে যতই পড়াশুনো শিখুক আর যতই যা কিছু করুক, তাদেরকেও তো একটা প্ল্যাটফর্ম তো রাখতে হবে বাঁচিয়ে। তো এটাও একটা প্ল্যাটফর্ম যেখান থেকে তারা ইনকামটা করতে পারবে। তো ইনকামের একটা রাস্তা যখন আছে বা পাওয়া গেছে বা কেউ সুযোগটা দিয়েছে, তো সেটাকে প্রপারলি বা সেটাকে শুদ্ধ বা সেটাকে পরিচ্ছন্ন রাখাটা কি সবার দায়িত্বের মধ্যে পড়ে না? আমি ধরুন আজকে ওদের কথা অনুযায়ী সেই গুঙ্গি হই আর যে গুঙ্গিতাই হই আর যা কিছুই হই, আমি আজকে আছি। তারপর কি মাসিমা কাকিমা অনেক কিছু তো বলে নিয়েছে, ঠাকুমা অনেক কিছু বলে নিয়েছে, আমি আজকে আছি, কালকে সকালবেলায় আমি বেঁচে থাকবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তো তোমরা তো ভাই বেঁচে থাকবে, তো তোমাদের তো 2 পয়সার দরকার পড়বে। তো সেই রকম এখনও তাদের দরকার পড়বে, ভবিষ্যতেও তো তাদের দরকার পড়বে। তো যেই প্ল্যাটফর্মটা তোমাকে রুজি রোজগারের জায়গা করে দিচ্ছে, তো সেই প্ল্যাটফর্মটাকে তোমাদের বাঁচিয়ে রাখাটা তোমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না? তো তোমরা একটু সুস্থ নাগরিক হয়ে সেই রেসপন্সিবিলিটিটা নাও, নিয়ে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো। কেউ তোমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে বারণ করেনি, তাহলে তো সবাইকে নিয়ে টানাটানি করতো যে এখানে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করাই যাবে না, এখানে রিলস দেওয়াই যাবে না, এখানে ভিডিও দেওয়াই যাবে না। বিষয়টা তো সেটা না, বিষয়টা হচ্ছে তোমাদের এই নোংরামিটা করা যাবে না। কারণ এটা শুধুমাত্র আমাদের এই কলকাতার মধ্যে রিলেটেড নয়, আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রিলেটেড নয়, গোটা ইন্ডিয়ার মধ্যে রিলেটেড, এবং ইন্ডিয়ার বাইরেও এর রিফ্লেকশনটা যাচ্ছে। ইন্ডিয়ার বাইরে থেকেও ওই মেসেজ আসছে যে ইন্ডিয়া দিনে দিনে এই রকম একটা জঘন্য জায়গায় পৌঁছে যাচ্ছে, এবং ইন্ডিয়ার মহিলারা এই রকম একটা জঘন্য জায়গায় পৌঁছে যাচ্ছে। তো আমরা যে প্ল্যাটফর্মে কাজ করি, তো আমাদের এই প্ল্যাটফর্মে তো প্রচুর ধরনের মানুষজনের সঙ্গে তো আমাদের কানেকশান থাকে বা ওঠা বসা করতে হয়। তো আমাদের কাছে তো প্রচুর রকমের মেসেজ তো আমরা পাই। এবার ওরা হয়তো বড় বড় কি বলবো, বড় বড় হুনু আর কি, আমি হুনু কথাটাই বললাম। ওরা যেহেতু ওনাদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি, ওনারা মিলিয়ন মিলিয়ন লোকজন নিয়ে চলে। আমাদের তো মিলিয়ন মিলিয়ন লোকজন নয়, আমাদের ওই 200-100 টাকার মানুষ নিয়ে আমাদের চলতে হয়। তো সেই জন্য আমরা ওনাদের কাছে আমাদের হেড ডাউন করে চলতে হয়। আমি হেড ডাউন করেই বলছি, তোমরা মিলিয়ন মিলিয়ন মানুষ নিয়ে চলছো, নিজেদের দেশকে প্রতিটা মুহূর্তে ছোট করছো। তো এই ছোট করবার অধিকারটা তোমাদের নেই। আচ্ছা, আপনার কাছে কি রাশিয়ান ভাবি আর ডেঞ্জার কাপল ক্ষমা চেয়েছে? ক্ষমা চেয়েছে কি চাইনি সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে ক্ষমা যদি কেউ চেয়ে থাকে ব্যক্তিগতভাবে, আর আমার যদি মনে হয় ক্ষমা আমি করেছি ব্যক্তিগতভাবে, কিন্তু যদি কোনো ভুল ত্রুটি, যদি কোনো কিছু হয়ে থাকে, যেহেতু সেটা সবার মাঝখানে হয়েছে, পাবলিকলি হয়েছে, তো পাবলিকলি যদি তারা ক্ষমা চায় তাতে পাবলিকলি ভাববো। আর যদি কি বলবো, ক্যামেরার আড়ালে গিয়ে যদি কোনো ক্ষমা টামা চায় বা কি কিছু হয়, সেটা ক্যামেরার আড়ালেই ভাববো, সেই সম্পর্কটা ক্যামেরার আড়ালেতেই থাকবে। কিন্তু যদি পাবলিকলি যদি বলতে হয় ক্ষমা চেয়েছে কি চাইনি, যদি কোনোদিন পাবলিকলি ক্ষমা চায়, সেটা জানতেই পারবেন আপনারা। আচ্ছা, এখনো পর্যন্ত আপনি এরকম কটা কেস? আমি না এখনো গুনে দেখিনি, মানে গোনা হয়নি, দিচ্ছি যাচ্ছি এরকম হয়ে যাচ্ছে, মানে যখন যেটা পাচ্ছি। কারণ কিনা আমি তো এখন কি বলবো, আমাকে জম বলে আর কি আখ্যা দেওয়া হয়েছে। তো আমাকে এখন তো সবাই তো মোটামুটি ব্লক করে রেখেছে, মানে আমার কাছে ঢুকছে হাজারো লিঙ্ক, সব লিঙ্ক তো ওপেনই হচ্ছে না, লিঙ্কগুলোই তো ওপেন হচ্ছে না। তো যাই হোক না কেন, তো কি করে জম হয়ে গেলাম সেটাও তো বুঝতে পারছি না। হঠাৎ করে উড়ে এসে চিল জুড়ে নিল বিল, তো জমও হয়ে গেলাম। তো এই জমটাকে এত ভয় পাওয়ারই বা আছেটা কি, তাই না? জমটাকেও বা ভয় পাচ্ছে কেন, এটাও তো বুঝতে পারছি না। তোমরা আমাকে ব্লক করছো কেন? ব্লক করারও তো কোনো কারণ নেই। তোমরা ওপেন যেমন করছো, সবাই দেখছে, আমিও দেখি, সবাই তো দেখছে। এটা এন্টারটেনমেন্টের জায়গা, তো এন্টারটেনমেন্টের জায়গায় সবাই এন্টারটেন করতে পারে, আমার কোনো অধিকার নেই নাকি? আমার জন্য এন্টারটেনমেন্টের কোনো ব্যাপার নেই? তো আমারও তো ইচ্ছা করে এন্টারটেনমেন্টের মধ্যে আমিও নিজেকে একটু রাখি, আমিও তো রিলস বানাই, তাই না? আমার রিলস নিয়েও তো অনেক রকমের পোস্টমর্টম চলছে। তো রিলস বানানো তো কোনো অপরাধ নেই। তো এখন যত রকম পোস্টমর্টমই করুক না কেন, আমার তো কোথাও এটা দেখাতে পারবে না যে আমি ওই কি বলবো, যাই হোক, আমি আর ভাষাটা আমি আর দিচ্ছি না। তো
চলুক, তবে লিঙ্কগুলো ওপেন করে রাখুক, আমাকে ব্লক না করে। যদি তোমাদের বুকের পাটা থাকে লিঙ্কগুলো ওপেন করে রাখো, লিঙ্কগুলোকে আমাকে ব্লক করে তো রেখে তো বিশেষ কোনো লাভ হবে না। আমার না হয় আমাকে তুমি ব্লক করলে হাজারো মানে আইডি আছে যেখান থেকে আমি সেগুলো দেখে নিতে পারবো। আইডিগুলো যখন আমার পেজে যখন পোস্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই আইডিগুলো আমি পেয়ে যাচ্ছি, তো সেখান থেকে তো আমি তো হাজারো অন্য কারোর এর থেকেও তো বা আমার যে শুধু এই একটাই আইডি তা তো না, আমার তারও আইডি আছে, তো আমি তো সেখান থেকে দেখতে পাবো। তো এই ন্যাকা ব্যাপার বোকা ব্যাপার হয়ে যাচ্ছে। তারা এত শিক্ষিত মানুষ, তাদের এই বোকামাগুলো মানায়, তাদের তো এই বোকামাটা, আমরা না হয় অশিক্ষিত মানুষ আমাদের বোকামাটা মানায়, তারাও এই বোকামাটা করছে কেন? আমার কি একটা আইডি নিয়ে কি আমি এত বড় একটা কাজে নেমেছি? আচ্ছা, আপনার রিল দেখলাম খুব ভাইরাল হয়েছে, আপনি গ্লাস হাতে নিয়ে রিলটা করেছেন এবং সেক্ষেত্রে অনেকেই বলছে, আপনার সমালোচকরা বলছেন যে নিজেই এরকমভাবে রিল করছে বা লোককে। হ্যাঁ, এটারও একটা ইতিহাস আছে। আমাকে যখন থানায় বাই হুক অ্যান্ড কুক আমাকে সিগনেচার করতে হবে, আমাকে ম্যাটারটা ওখানেই ডিসপোজ আপ করতে হবে, আমাকে ম্যাটারটা ওখানেই মিটিয়ে দিতে হবে, আমাকে রীতিমতো প্রেশার এবং হুমকি দেওয়া হয়েছিল। আমাকে ওইখানেই পুরো ব্যাপারটা আমাকে মিটিয়ে দিতে হবে এবং সই করে ওখানেই সই করতে হবে। সেটা যদি আমি না করি তখন আমাকে ওই ছবিটা ভিডিওটা দেখানো হয়েছে যে আমরা মানছি আপনি এটা চা খাচ্ছেন, আমরা জানি এটা আপনি চা খাচ্ছেন, কিন্তু আমরা এটাকে এইভাবে প্রেজেন্ট করব, এটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করব। সেটা তো আমাকে ওখানে বলে কয়ে করেছে ওরা। তা আমি তখন বলতে তোমরা করো, অসুবিধার কিছু নেই। তো আমি চায়ের জায়গায় চাই হোক আর চায়ের জায়গায় অন্য কিছু হোক, সেটা যদি তোমাদের মনে হয় যে এই একমাত্র চাই হোক আর মদই হোক, তাদের কথা অনুযায়ী এটা চা নয় মদ, তোদের কথাই আমি মেনে নিলাম, চাই হোক আর মদই হোক, যাই কিছু হোক না কেন, উলঙ্গ তো নয়। এখানে প্রসঙ্গ হচ্ছে তোমার উলঙ্গতা নিয়ে, তুমি চা খেলে কি মদ খেলে সেটা নিয়ে না, তোমার উলঙ্গতা নিয়ে। তো ওটা তো আমাকে থ্রেট করেই বলা হয়েছে এবং আমাকে এটাও বলা হয়েছিল যে আপনার পেজে টপ টু বটম দেখেছি, তেমন কিছু খুঁজে পাইনি, কিন্তু তার মধ্যে থেকেও আমরা খুঁজে নেব। তা তার মধ্যে থেকে তারা খুঁজে নিয়েছে। ওই একটাই কথা একটু আগেও একজনকে বললাম যে ওই মৌচাকের ঢিলটা মেরেছি না, তো মৌচাকের ঢিল মারলে 2-4টে মৌমাছি এসে তো কামড় তো দেবেই, তাই এগুলো হচ্ছে সেই কামড়ে। তাই এগুলোকে নিয়ে যদি আমি অত গুরুত্ব দিতে যাই তাহলে তো আমি কাজ করতেই পারবো না।